এই দ্বীপে পৌঁছানোর আগে গত 3 সপ্তাহের ঘটনা সবই আমার ডায়েরিতে বিক্ষিপ্তভাবে লেখা আছে। হাতে যখন সময় পেয়েছি তখন সেগুলোকেই একটু গুছিয়ে লিখে রাখছি। আমি যে আবার এক অভিযানের দলে ভিড়ে পড়েছি সেটা বোধহয় আর বলার দরকার নেই। এই দ্বীপের নাম হয়তো একটা থাকতে পারে, কারণ আজ থেকে 300 বছর আগে এখানে মানুষের পা পড়েছিল, কিন্তু সে নাম সভ্য জগতে পৌঁছয়নি। আমরা এটাকে আপাতত মনরো দ্বীপই বলছি। আমরা দলে আছি সব শুধু 5 জন। তার মধ্যে একজন হলো আমার পুরনো বন্ধু জেরেমি সন্ডার্স, যার উদ্যোগেই এই অভিযান। এই উদ্যোগের গোড়ার কথা বলতে গেলে বিল ক্যালেনব্যাকের পরিচয় দিতে হয়। ইনিও আমাদের দলেরই একজন ক্যালিফোর্নিয়ার অধিবাসী, দীর্ঘকায় বেপরোয়া শক্তিমান পুরুষ, পেশা ছবি তোলা। বয়স 45 হতে চলল, কিন্তু চালচলন তার অর্ধেক বয়সের যুবার মতো। ক্যালেনব্যাকের সঙ্গে সন্ডার্সের পরিচয় বেশ কয়েক বছরের। গত ডিসেম্বরে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার তরফ থেকে ক্যালেনব্যাক গিয়েছিল উত্তর পশ্চিম আফ্রিকার কয়েকটি শহরে কিছু স্থানীয় উৎসবের ছবি তুলতে। মরক্কোর আগাদির শহরে এসে এক আশ্চর্য ঘটনা ঘটে। আগাদির সমুদ্র তীরের শহর, সেখানে অনেক জেলের বাস। ক্যালেনব্যাক জেলে পাড়ায় গিয়েছিল সেখানকার বাসিন্দাদের সঙ্গে আলাপ করে তাদের ছবি তুলতে। একটি জেলের বাড়িতে ঢুকে তা চোখে পড়ে মালিকের বছর 3 একটি ছেলের ওপর। ছেলেটি হাতে একটি ছিপি আঁটা বোতল নিয়ে খেলা করছে। বোতলের ভেতরে কাগজ দেখতে পেয়ে ক্যালেনব্যাকের কৌতূহল হয়। সে ছেলেটির হাত থেকে বোতলটি নিয়ে দেখে তার ছিপি সিল করে বন্ধ করা, এবং ভেতরের কাগজটা হলো ইংরেজিতে লেখা একটি চিঠি। হাতে লেখা ধাঁচ থেকে মনে হয় সে চিঠি বহু কালের পুরনো। ছেলেটির বাপকে জিজ্ঞেস করে ক্যালেনব্যাক জানে যে ওই বোতল নাকি তার ঠাকুরদাদার আমল থেকে তাদের বাড়িতে আছে। জেলেরা যাতে মুসলমান, আরবি ভাষায় কথা বলে, তাই বোতল থেকে চিঠি বার করে পড়ার কোনো প্রশ্ন ওঠেনি। সেই চিঠি ক্যালেনব্যাক বোতল থেকে বের করে পড়ে, এবং পড়ার অল্প দিনের মধ্যেই তার কাজ সেরে চলে যায় লন্ডনে। সেখানে সন্ডার্সের সঙ্গে দেখা করে চিঠিটা তাকে দেখায়। পেন্সিলে লেখা মাত্র কয়েক লাইনের চিঠি। সেটার বাংলা করলে এই দাঁড়ায়: Latitude 33 degrees east, longitude 33 degrees north, 13ই ডিসেম্বর 1622। এই অজানা দ্বীপে আমরা এমন এক আশ্চর্য উদ্ভিদের সন্ধান পেয়েছি যার অমৃততুল্য গুণ মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। এই সংবাদ প্রচারের জন্য ব্র্যান্ডনের নিষেধ সত্ত্বেও এই চিঠি আমি বোতলে ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দিচ্ছি। ব্ল্যাক হোল ব্র্যান্ডন এখন এই দ্বীপের অধীশ্বর। অতএব এই চিঠি পড়ে কোনো দল যদি এই উদ্ভিদ সংগ্রহের উদ্দেশ্যে এখানে আসে, তারা যেন ব্র্যান্ডনের সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে আসে। আমি নিজে ব্র্যান্ডনের হাতের শিকার হতে চলেছি। ইতি হেক্টর মনরো। সন্ডার্স চিঠিটা পেয়ে প্রথমেই যে কাজটা করে সেটা হলো লন্ডনের নৌ বিভাগের আপিসে গিয়ে 1621-22 সালে আটলান্টিক মহাসাগরে কোনো জাহাজ ডুবি হয়েছিল কি না সে বিষয়ে অনুসন্ধান করা। সমুদ্রযাত্রা সংক্রান্ত অতি প্রাচীন দলিলও রাখা থাকে নৌ বিভাগে। 1622 সালের 3টি জাহাজ ডুবির মধ্যে একটির যাত্রী তালিকায় ডক্টর হেক্টর মনরোর নাম পাওয়া যায়। এই জাহাজটির নাম কনকোয়েস্ট। জিব্রাল্টার থেকে যাচ্ছিল আটলান্টিক মহাসাগরে অবস্থিত ভার্জিন দ্বীপপুঞ্জে। বারমিউডার কাছাকাছি এসে জাহাজডুবি হয়। কারণ জানা যায়নি। নৌ বিভাগের রিপোর্ট বলছে কেউ বাঁচেনি, কিন্তু হেক্টর মনরো যে বেঁচে ছিল তার প্রমাণ এখন পাওয়া যাচ্ছে। তবে মনরোর চিঠিতে যে ব্র্যান্ডন ব্যক্তিটির উল্লেখ পাওয়া যাচ্ছে, এই নামে কোনো যাত্রী কনকোয়েস্ট জাহাজে ছিল না। সন্ডার্স অনুসন্ধান করে জানে যে 17 শতাব্দীর গোড়ার দিকে গ্রেগ ব্র্যান্ডন নামে এক দুর্ধর্ষ জলদস্যু ছিল। ব্র্যান্ডনের নাকি একটা চোখ ছিল না, তার জায়গায় ছিল একটি গহ্বর। সেই কারণে তার নাম হয়ে গিয়েছিল ব্ল্যাক হোল ব্র্যান্ডন। সোনার লোভে এই ব্র্যান্ডন নাকি 1000-এরও বেশি মানুষ খুন করেছিল। জামেইকা দ্বীপ সেই সময় ছিল ইংরেজ জলদস্যুদের একটি প্রধান আস্তানা। এমন হতে পারে
যে কনকোয়েস্ট জাহাজ ব্র্যান্ডনের দস্যু জাহাজের কবলে পড়ে এবং তার ফলেই ধ্বংস হয়ে যায়। মনরো যে বেঁচেছে তার একটা কারণ হয়তো এই যে ব্র্যান্ডনই তাকে বাঁচিয়েছে। এটা ভুললে চলবে না যে মনরো ছিল ডাক্তার। দস্যু জাহাজে তখনকার দিনে একজন ভালো ডাক্তারের কদর ছিল খুব বেশি। সেকালে সমুদ্রযাত্রায় স্কার্ভি, পেলাগ্রা, বেরি ইত্যাদি ব্যারাম জাহাজে একবার দেখা দিলে নাবিকদের বাঁচবার আশা প্রায় থাকতো না বললেই চলে। তাই একজন ভালো ডাক্তার যিনি এইসব ব্যারামে চিকিৎসা করতে পারবেন এবং প্রয়োজনে অস্ত্রোপচার করতে পারবেন সেই যুগে ছিল সমুদ্রযাত্রার একটি অপরিহার্য অঙ্গ। হেক্টর মনরো নিশ্চয়ই এর ব্যতিক্রম ছিলেন না। তবে মনরো আর ব্র্যান্ডন শেষকালে এই অজানা দ্বীপে কিভাবে হাজির হয় তার কোনো উত্তর পাওয়া যায়নি। মোট কথা এইসব তথ্য জেনে সন্ডার্সের রোগ চাপে 350 বছর পেরিয়ে গেলেও সে একবার এই অজানা দ্বীপে পাড়ি দেবে। আমাকে এ ব্যাপারে লেখা মাত্র আমি অভিযানে যোগ দিতে রাজি হয়ে 7 দিনের মধ্যে লন্ডন চলে আসি। এসে দেখি যাত্রার আয়োজন প্রায় সম্পূর্ণ। ক্যালেনব্যাক অবশ্যই প্রথমেই জানিয়ে রেখেছিল যে অভিযান হলে সে তাতে যোগ দেবে। তার সঙ্গে কথা বলে বুঝলাম সে টেলিভিশনের জন্য ছবি তুলে অনেক পয়সা রোজগারের স্বপ্ন দেখছে। দলে চতুর্থ ব্যক্তি হলেন এক জাপানি বৈজ্ঞানিক, এর নাম হিদেচি সুমা। এর অনেক গুণের একটির পরিচয় আমার সামনেই সমুদ্র তটে বিরাজমান। এটি একটি জেট চালিত সমুদ্রযান, নাম সুমা ক্রাফট। এই যে কি আশ্চর্য জিনিস তা আমরা এই 1500 মাইল সমুদ্র পথে এসেই বুঝেছি। নানান প্রতিকূল অবস্থার মধ্যে পড়েও এই সুমা ক্রাফট আমাদের একটি বারের জন্য অসুবিধে ফেলেনি। এই নৌকোর ডেমনস্ট্রেশন দিতেই সুমা লন্ডনে এসেছিলেন, আর তখনই সন্ডার্সের সঙ্গে আলাপ হয়। সুমা শুধু এই জেট বোটের জনক নন, তাঁর তৈরি আরও অনেক ছোটখাটো যন্ত্রপাতি তিনি নিয়ে এসেছেন সঙ্গে করে, যা তাঁর মতে আমাদের অভিযানে সাহায্য করবে। তাছাড়া সুমা একজন প্রথম শ্রেণীর জীব রাসায়নিক। সবশেষে আরও একটি বিশেষ গুণের কথা না বললে সুমার পরিচয় সম্পূর্ণ হবে না। সুমার মতো পরিপাটি ফিটফাট মানুষ আমি আর দ্বিতীয় দেখিনি। একে যে কোনো সময় দেখলেই মনে হবে ইনি বুঝি তার নিজের শহর ওসাকাতেই রয়েছেন এবং এই মুহূর্তে ব্রিফকেসটি হাতে করে আপিসে রওনা দেবেন। পঞ্চম ব্যক্তিটির নাম বলার আগে তিনি কিভাবে দলভুক্ত হলেন সেটা বলি। সন্ডার্স এই অভিযানের সিদ্ধান্ত নিয়ে লন্ডনের সমস্ত কাগজে বিজ্ঞাপন দিয়ে দলে যোগ দেওয়ার জন্য লোকের আহ্বান করে। যোগ্যতা হিসেবে 5টি শর্ত দেওয়া হয়েছিল। 1, সমুদ্রযাত্রার পূর্ব অভিজ্ঞতা। 2, অন্তত 2টি বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণের পূর্ব অভিজ্ঞতা। 3, বিজ্ঞানের যে কোনো শাখায় একটি উচ্চমানের ডিগ্রি। 4, সুস্বাস্থ্য। 5, অস্ত্র চালনায় অভিজ্ঞতা। আমাদের এই 5 নম্বর ব্যক্তিটি শুধু প্রথম শর্তটি ছাড়া আর কোনোটি পালন করতে পারেননি। ইনি বিজ্ঞানী নন, সাহিত্যিক। তিনি বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক কোনো অভিযানেই কখনোই অংশগ্রহণ করেননি। কেবল স্কুলে থাকতে একবার দলে পড়ে স্কটল্যান্ডের বেন নেভিস পাহাড়ের গা বেয়ে 1500 ফুট উঠেছিলেন। বেন নেভিসের উচ্চতা যখন প্রায় 4500 ফুট, সেখানে এটাকে খুব বড় রকম কৃতিত্ব বলা চলে না। কিন্তু তাহলে একে দলভুক্ত করার কারণ কি? কারণ এই যে ডেভিড মনরো হলেন হেক্টর মনরোর বংশধর। আমরা যে কথাটা প্রায় ব্যবহার করি, সেই 14 পুরুষ পিছিয়ে গেলেই দেখা যাবে হেক্টর মনরোর সঙ্গে ডেভিড মনরোর সরাসরি সম্পর্ক। ডেভিড সন্ডার্সের বিজ্ঞাপন দেখে সোজা তার বাড়িতে এসে তাকে অনুরোধ করে এই অভিযানে তাকে সঙ্গে নেওয়ার জন্য। সে বলে যে বাপ ঠাকুরদার কাছে সে শুনেছে শেক্সপিয়ারের সমসাময়িক ডক্টর মনরোর কথা। ব্রিটিশ নৌবাহিনী যখন স্প্যানিশ আর্মাদাকে জলযুদ্ধে পরাজিত করে, তখন ব্রিটিশদের সেনাপতি ডিউক অফ এফিংহামের নিজের জাহাজে ডাক্তার ছিলেন হেক্টর মনরো। তাছাড়া ব্ল্যাক হোল ব্র্যান্ডন এই ঘটনার সঙ্গে জড়িত জেনে ডেভিডের আরও রোখ চেপে যায়। সে ছোটবেলা থেকে জলদস্যুদের কাহিনী পড়ে এসেছে, এমনকি ব্ল্যাক হোল ব্র্যান্ডনকে ঘিরেও অনেক গল্প তার জানা। এই দ্বীপে যদি ব্র্যান্ডনের কোনো সিন্দুক থেকে থাকে এবং তাতে যদি ধনরত্ন পাওয়া যায়, তাহলে ডেভিডের পক্ষে সেটা হবে এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার। এখানে বলা দরকার যে ডেভিডের বয়স মাত্র 22। তরুণ ডেভিড মনরোকে দেখে তার স্বাস্থ্য এবং শ্রম ক্ষমতা সম্পর্কে সন্দেহ জাগতে বাধ্য। তার হাত দেখলেই বোঝা যায় সে হাত কলম ছাড়া আর কোনো হাতিয়ার কোনোদিন ধরেনি।
তার চোখের উদাস দৃষ্টি, তার মৃদু স্বরে কথা বলার ঢং, তার কাঁধ অব্দি নেমে আসা অবিন্যস্ত সোনালী চুল সবই প্রমাণ করে যে তার কল্পনার জোর যতই হোক না কেন, তার শারীরিক বল সামান্যই। কিন্তু এই ডেভিডকেই সন্ডার্স শেষ পর্যন্ত বেছে নিয়েছে, কারণ তার একটা গুণকে সে অগ্রাহ্য করতে পারেনি। ওই বোতলের চিঠি যা লেখা, তার রক্ত বইছে ডেভিড মনরোর ধমনীতে। এছাড়াও আর একজন আছেন দলে, তিনি একজন সারমেয়, ডেভিডের পোষা গ্রেট ডেন কুকুর রকেট। আমাদের সকলের মধ্যে এরই স্বাস্থ্য যে সবচেয়ে ভালো, তাতে কোনো সন্দেহ নেই। আমরা আজই সকালে এখানে এসে পৌঁছেছি। দিনে 300 মাইল পথ অতিক্রম করেও গত দুদিনে ডাঙার কোনো চিহ্ন দেখতে না পেয়ে সন্দেহ হচ্ছিল আটলান্টিক মহাসাগরের এই অংশে আদৌ কোনো দ্বীপ আছে কিনা। আজ ভোরে যখন দূরবীনে চোখ লাগিয়ে সন্ডার্স বলল কুয়াশার মধ্যে দিয়ে ডাঙা দেখতে পাওয়া যাচ্ছে, ক্যালেনব্যাক তৎক্ষণাৎ মুভি ক্যামেরা নিয়ে তৈরি। আমার অবাক লাগছিল এই কারণে যে সচরাচর ডাঙা আসার অনেক আগেই সিগালের দল উড়ে এসে কর্কশ গলায় জানিয়ে দিয়ে যায় আসন্ন ভূখণ্ডের কথা। এবারে দেখলাম তার ব্যতিক্রম। এখানে এসে বুঝেছি এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ আজ সারা দিন প্রায় 5 কিলোমিটার ঘুরেও কয়েকটি পোকা এবং সমুদ্র তটে কিছু কাঁকড়া ছাড়া আর কোনো প্রাণী সাক্ষাৎ পাইনি। শুধু তাই নয়, নতুন ধরনের কোনো উদ্ভিদও চোখে পড়েনি। এসব অঞ্চলে যেমন গাছপালা ফলমূল আশা করা যায়, তার বাইরে কিছুই দেখিনি। অবশ্যই আজ আমরা দ্বীপের কেবলমাত্র পশ্চিম অংশের খানিকটা ঘুরে দেখেছি। আমরা ক্যাম্প ফেলেছি সমুদ্র তটের কাছেই। এটা দ্বীপের দক্ষিণ অংশ। এদিকটায় গাছপালা বিশেষ নেই, কেবল বালি আর পাথর। দ্বীপটা আয়তনে ছোট এবং মোটামুটি সমতল, কিন্তু মাঝখানের অংশটা, যেটা আমাদের ক্যাম্প থেকে 5-5.5 কিলোমিটার দূরে, অপেক্ষাকৃত উঁচু আর বেশ বড় বড় টিলায় ভর্তি। ডেভিড বেশ ফুর্তিতে আছে। সমুদ্র তটে রকেটের সঙ্গে তার ছুটোছুটি দেখতেও ভালো লাগছে। লন্ডনে বা সমুদ্র যাত্রায় তার যা চেহারা দেখেছি, এখানে এসে এই কয়েক ঘন্টাতেই তার বেশ কিছুটা পরিবর্তন হয়েছে, তাতে সন্দেহ নেই। গোলমাল করছে এক ক্যালেনব্যাক। দ্বীপে পদার্পণ মাত্র সে এক নাগাড়ে 30টা হাঁচি দিল, আর তারপরেই এলো কম্প দিয়ে জ্বর। বলা বাহুল্য, আজ ওকে সঙ্গে নিতে পারিনি। সুমা আর ও ক্যাম্পেই ছিল। সুমা তার যন্ত্রপাতিগুলোকে ব্যবহারের উপযোগী করে রাখছে, আর সেই সঙ্গে একটি ক্ষুদে ল্যাবরেটরিও খাড়া করেছে। নতুন কোনো উদ্ভিদ যদি পাওয়া যায়, তাহলে তার রাসায়নিক বিশ্লেষণের প্রয়োজন হবে। জ্বর সত্ত্বেও ক্যালেনব্যাক ভবিষ্যৎবাণী করেছে যে আমরা 2-3 দিনের মধ্যেই এখান থেকে পাত্তাড়ি গোটাবো। তার মতে এমন দ্বীপ নাকি সারা আটলান্টিক মহাসাগরে ছড়ানো। আমি কিন্তু হেক্টর মনরোর চিঠির কথা বলতে পারছি না। ল্যাটিটিউড লঙ্গিটিউড যখন মিলছে, তখন এই দ্বীপই সেই চিঠির দ্বীপ। এই দ্বীপেই মনরো সেই আশ্চর্য উদ্ভিদের সন্ধান পেয়েছিল। 13ই মার্চ দুপুর 12টা। ক্যালেনব্যাকের ভবিষ্যৎবাণী ফলল না। 2-1 দিনের মধ্যে এই দ্বীপ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। ব্যাপারটা খুলে বলি। আজ সকালে ঘুম থেকে উঠে সমুদ্রে স্নান আর ব্রেকফাস্ট সেরে আমরা বেরোনোর আয়োজন করছি, এমন সময় ডেভিড হঠাৎ এসে বলল সে রকেটকে নিয়ে একটু একা ঘুরে আসতে চায়। তার সাহস যে বেড়েছে সেটা গতকালই বুঝেছিলাম। আসলে সাহিত্যিক মানুষ তো, তার পক্ষে আমাদের মতো বৈজ্ঞানিকদের সঙ্গে ঘুরে বেড়ানো বেশ কষ্টকর। আমরা এসেছি সবকিছু ভালো করে খুঁটিয়ে দেখার জন্য, আর সেটার জন্য চাই সময় আর ধৈর্য। ডেভিড বলল সে ওই দূরে টিলাগুলোর দিকে গিয়ে দেখতে চায় ওগুলোর কোনো গুহা টুহা আছে কিনা। তার ধারণা তার মধ্যে হয়তো ব্ল্যাক হোল ব্র্যান্ডনের গুপ্তধনও থাকতে পারে। আমি যাব আর আধ ঘন্টায় দেখে ঘুরে আসবো, কেমন? আমি তাকে বুঝিয়ে বললাম যে এইসব দ্বীপে বড় জানোয়ার না থাকলেও বিষাক্ত সাপ, বিচ্ছু ইত্যাদি থাকা অসম্ভব কিছু নয়, কাজেই তার পক্ষে ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। ডেভিড তবুও মানতে চায় না, বলে ক্যালেনব্যাকের পিস্তল আছে, সেটা সে সঙ্গে নিয়ে যাবে। তাছাড়া রকেট আছে, সুতরাং তার ভয়ের কোনো কারণ নেই। এই নির্বোধ বালকের ছেলে মানুষই গো কিভাবে নিরস্ত করা যায় ভাবছি, এমন সময় শুনি নো 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 নো। সুমা বেরিয়ে এসেছে তার ক্যাম্প থেকে মাথা নাড়তে নাড়তে। কি ব্যাপার? হাসি হাসি মুখের সঙ্গে এমন দৃঢ় নিষেধাজ্ঞা বেশ মজার লাগছিল।
সুমা হাত থেকে একটা ছোট যন্ত্র জাতীয় জিনিস বালির ওপর নামিয়ে রেখে বলল, There is something big here. Some living thing. 5.7 kilometers from here. ওইদিকে। সুমা হাত দিয়ে দূরে টিলাগুলোর দিকে দেখিয়ে দিল। তারপর তার তৈরি আশ্চর্য যন্ত্রটা দেখালো। নাম দিয়েছে টেলিকার্ডিওস্কোপ। এই যন্ত্রের সাহায্যে বহু দূরের প্রাণীর হৃদস্পন্দন শুনতে পাওয়া যায়। এর দৌড় 10 কিলোমিটার পর্যন্ত। প্রাণী ঠিক কোন দিকে কত দূরে আছে সেটা যন্ত্রের রিসিভারের মুখ আর সেই সঙ্গে একটি নব ঘুরিয়ে বোঝা যায়। দিক এবং দূরত্ব মিলে যাওয়া মাত্র যন্ত্রের মধ্যে শুরু হয় হৃদস্পন্দনের শব্দ, আর তার সঙ্গে তাল রেখে জ্বলতে নিভতে থাকে একটা রঙিন বাতি। 10 কিলোমিটারে বাতির রং হয়ে যায় গাঢ় বেগুনি। প্রাণী কাছে আসার সঙ্গে সঙ্গে রং রামধনুর নিয়ম মেনে নীল, সবুজ, কমলা ইত্যাদি অতিক্রম করে যখন প্রাণী 1 কিলোমিটার দূরত্বে এসে পড়েছে তখন লাল হয়ে জ্বলতে থাকে। সেই সঙ্গে অবশ্যই হৃদস্পন্দনের শব্দও বেড়ে যায়। প্রাণী 1 কিলোমিটারের বেশি কাছে এসে পড়লে আর এ যন্ত্রে কোনো প্রতিক্রিয়া হয় না। একই জায়গায় রয়েছে প্রাণীটা। And I think it is quite big. বিগ মানে কত বড়? মানুষের চেয়ে বড় বলেই মনে হয়। প্রাণীর আয়তন যত বড় হয় তার হৃদস্পন্দন তত ধীমে হয়। একজন সাধারণ মানুষের হার্টবিট মিনিটে 70-র মতন, এ দেখছি 50-র একটু ওপরে। কচ্ছপ হতে পারে কি? এসব অঞ্চলে কচ্ছপ থাকা অস্বাভাবিক নয়। আর অন্য যা বড় জানোয়ার থাকতে পারে, যেমন হরিণ বা বাঁদর, তার হৃদস্পন্দনের রেট মানুষের চেয়ে অনেক বেশি দ্রুত। যেভাবে এক জায়গায় চুপ করে পড়ে আছে তাতে কচ্ছপ হতে পারে, কিন্তু সমুদ্র থেকে এত দূরে আইল্যান্ডের মাঝখানে গিয়ে সে কচ্ছপ কি করছে, দ্যাট ইজ ডেফিনেটলি আ কোয়েশ্চেন। সন্ডার্স অবশ্যই কচ্ছপের কথাটা উড়িয়েই দিল। তার বিশ্বাস এটা অন্য কোনো প্রাণী এবং হয়তো দ্বীপের একমাত্র বড় প্রাণী। সুতরাং এই অবস্থায় ডেভিডকে কখনোই একা বেরোতে দেওয়া চলে না। আমরা আরো মিনিট খানেক এই শব্দ আর আলোর খেলা দেখার পর সুমা সুইচ টিপে যন্ত্রটা বন্ধ করে দিল। আমি সুমার কৃতিত্বের তারিফ না করে পারলাম না। গ্রেট ডেনের মতো কুকুর মানুষের অনেক আগেই বুঝতে পারে কাছাকাছির মধ্যে অন্য কোনো প্রাণী আছে কিনা, কিন্তু এই যন্ত্রের কাছে রকেটও শিশু। আমরা সকলেই বেরিয়ে পড়ার জন্য তৈরি। সমস্যা কেবল বিল ক্যালেনব্যাককে নিয়ে। তার নিজের সঙ্গে আনা নানান রকম ওষুধ খেয়েও কোনো ফল হয়নি। ফিরে এসে ওকে একটা মিরাকিউরাল বড়ি খাইয়ে দেব। আমার তৈরি এই ওষুধে এক সর্দি ছাড়া সব অসুখই একদিনের মধ্যে সেরে যায়। এখন বেচারা বিছানায় শুয়ে ছটফট করছে, কারণ দ্বীপে প্রাণী আছে জেনে ওর মনে আশার সঞ্চার হয়েছে হয়তো টেলিভিশন ক্যামেরাটা একেবারে মাঠে মারা যাবে না। সুমা আজও ক্যাম্পেই থাকবে। আর ঘন্টাখানেক কাজ করলেই নাকি ওর ক্ষুদে ল্যাবরেটরিটা তৈরি হয়ে যাবে। আমরা 3 জন রকেটকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। কাছাকাছির মধ্যে কোনো জানোয়ার এসে পড়লে রকেটই জানান দিয়ে দেবে, আর জানোয়ার যতক্ষণ না কাছে আসছে ততক্ষণ ভয়ের কোনো কারণ নেই। আমাদের লক্ষ্য কিন্তু দ্বীপের মাঝখানে ওই টিলাগুলো নয়। ও অঞ্চলে গাছপালা বিশেষ আছে বলে মনে হয় না। আজ আমরা দ্বীপের পূব দিকটা ঘুরে দেখব। সমুদ্রের উপকূল ধরে এগিয়ে গিয়ে গাছপালা বাড়তে শুরু করলেই উপকূল ছেড়ে জঙ্গলে ঢুকবো। আমাদের 3 জনের সঙ্গেই অস্ত্র রয়েছে। সন্ডার্সের কাঁধে তার জার্মান মান লেখা রাইফেল, ডেভিডের পকেটে ক্যালেনব্যাকের বেরেটা অটোমেটিক, আর আমার ভেস্ট পকেটে অ্যানাইহিলিন বা নিশ্চিহ্নাস্ত্র। ক্যালেনব্যাককে আমার এই যন্ত্রের কথা বলতে সে শাসিয়ে রেখেছে যে ও সঙ্গে থাকলে যে কোনো জানোয়ারই আসুক না কেন আমার অস্ত্রটি ব্যবহার করা চলবে না, কারণ যে জিনিস নিশ্চিহ্ন হয়ে যাবে তা ছবি তোলা যাবে না। হাঁটতে হাঁটতে ঠিক হলো যে কেউ যদি দল ছেড়ে একটু এদিক ওদিক যেতে চায় তাহলে তাকে ঘন ঘন ডাক ছেড়ে সে যে কত দূরে আর কোন দিকে আছে সেটা জানিয়ে দিতে হবে। দল ছেড়ে বেশি দূর যাওয়া অবশ্যই চলবে না। নিয়মটা অবশ্যই ডেভিডের জন্যই, কারণ বেশ বুঝতে পারছি যে তার স্বাভাবিক উদাস অলস ভাবটা কেটে গিয়ে তার জায়গায় একটা ছটফটে ভাব দেখা দিয়েছে। এখন যেরকম জায়গা দিয়ে চলেছি তাতে কিছুটা দূরে সরে গেলেও চোখের আড়াল হওয়ার উপায় নেই, কারণ বড় টিলা বা গাছ জাতীয় কিছুই নেই কাছাকাছির মধ্যে। একটা কথা মাঝে মাঝে মনে হচ্ছে, সুমার যন্ত্র কেবল একটি মাত্র প্রাণীর কথা বলল। আরো প্রাণী আছে কি? যদি থাকে তারা কি সব 10 কিলোমিটারের বেশি দূরে রয়েছে? বোধহয় না, কারণ আমার বিশ্বাস দ্বীপের আয়তন দৈর্ঘ্যে বা প্রস্থে
10 কিলোমিটারও নয়। দিন সাথে ঘুরলেই এখানে যা কিছু দেখার সব দেখা হয়ে যাবে। উপকূল ধরে মাইলখানেক হাঁটার পর দৃশ্য পরিবর্তন হলো। এবার সমুদ্রের ধার ছেড়ে দ্বীপের অভ্যন্তরে ঢুকতে হবে। এখানে আমাদের বাঁয়ে অর্থাৎ সমুদ্রের উল্টো দিকে প্রথমে বেঁটে পাম গাছের জঙ্গল, তারপর ক্রমশ সে জঙ্গল আরো ঘন হয়ে গিয়েছে। সেখানে কলা, পেঁপে, নারকোল ইত্যাদি গাছের পাশাপাশি আরো বড় গাছও রয়েছে। এদিকটায় পাথর আর নেই, তার পায়ের নিচে বালির বদলে রয়েছে ঘাস আর আগাছা। রকেট সমেত আমরা তিনজনে ঢুকলাম জঙ্গলের ভেতরে। যেটা সত্যি অবাক করে দিচ্ছে সেটা হলো পাখির ডাকের অভাব। এমন নিস্তব্ধ বন, বিশেষ করে পৃথিবীর এই অংশে যেখানে কাকাতুয়াই পাওয়া যায় অন্তত 8-10 রকমের, আমি আর দেখিনি। তাছাড়া এসব জঙ্গলে ঘাসের মধ্যে দিয়ে সরীসৃপের চলাফেরারও একটা শব্দ প্রায়ই পাওয়া যায়, যেটা এখানে নেই। এ যেন এক অভিশপ্ত বন। গাছগুলো যে বেঁচে আছে তাও হয়তো আর বেশি দিন থাকবে না। আরো মিনিট 10 হাঁটার পর জঙ্গলটা একটু পাতলা হলো, আর তার কিছু পরেই একটা খোলা জায়গায় এসে আমাদের চারজনকেই থমকে যেতে হলো। ডেভিড এগিয়েছিল। সেই প্রথমে একটা ভয় ও বিস্ময় মেশানো শব্দ করে থেমে গেল। আমরা এগিয়ে গিয়ে যা দেখলাম তা এই: জঙ্গলের মাঝখানে খোলা অংশটায় বেশ খানিকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আছে জানোয়ারের হাড়, খুলি আর পাঁজরার অংশ। তার মধ্যে বেশ কষ্ট করে চিনতে পারা গেল দুটো হরিণ, গোটাচারে গিরগিটি জাতীয় বড় সরীসৃপ, সম্ভবত ইগুয়ানা, আর বেশ কয়েক রকমের বাঁদর। হাড়গুলো যে বহুকালের পুরনো সেটা তাদের অবস্থা দেখলেই বোঝা যায়। তার মানে এই দ্বীপে এককালে জানোয়ার ছিল, কিন্তু এখন আর নেই। এরা লোপ পেল কি করে সেটা জানার মতো তথ্য এখনো আমাদের হাতে নেই। ডেভিড কিছুক্ষণ তটস্থ হয়ে থাকার পর তার মুখ দিয়ে কথা বেরোলো। দ্যাট মনস্টার, ওই রাক্ষসী খেয়ে ফেলেছে এই সব জন্তু জানোয়ার। বুঝতে পারলাম সুমার যন্ত্রে এই কিছুক্ষণ আগেই যে প্রাণীর হার্টবিট শোনা গেছে, ডেভিডের কল্পনায় এর মধ্যেই সেটা হয়ে গেছে রাক্ষস। অবশ্যই এগুলো যে কেউ খেয়েছে সেটা ভাববার সময় এখনো আসেনি। স্বাভাবিক মৃত্যুও হতে পারে, কিন্তু বিভিন্ন শ্রেণীর জানোয়ার সব এক জায়গায় এসে মরবে কেন? আমরা এগিয়ে চললাম। সামনে একটা মাহাগনি গাছের বন, তার মধ্যে কিছু সিডার গাছও রয়েছে, আর আশেপাশে ছড়িয়ে আছে জুঁই আর জবা জাতীয় ফুল গাছ আর বোগেনভিলিয়া গাছ। মাহাগনি গাছ আমি অনেক দেখেছি, কিন্তু এখানে এক একটার গুঁড়িতে একটা উজ্জ্বল নীলের ছোপ দেখছি, যেটা আগে কখনো দেখিনি। আরো কাছে যেতে বুঝলাম রঙের কারণটা। রংটা গাছের নয়, গাছের গায়ে মৌমাছির চাকের মতো লেগে থাকা অজস্র ছোট ছোট ফলের মতো জিনিস। আর সেই সঙ্গে গন্ধের কথাটাও বলা দরকার। এক অনির্বচনীয় সৌরভ ছেয়ে আছে বনের এই অংশটায়। কয়েক মুহূর্তের জন্য এই উদ্ভিদের আশ্চর্য রং আর গন্ধ আমাদের তিনজনকেই অনড় অবস্থায় দাঁড় করিয়ে রেখে দিল। মোহ কাটলে পর ছেলে মানুষ ডেভিড উল্লাসে দৌড়ে গিয়ে ফলে হাত দিতে যাচ্ছিল। আমি আর সন্ডার্স তাকে ধমক দিয়ে নিরস্ত করলাম। তারপর সন্ডার্স রাবারের দস্তানা পরে গাছের গায়ে হাত বুলোতেই ফলগুলো ঝুরঝুর করে আলগা হয়ে মাটিতে পড়তে লাগলো। আমরা প্লাস্টিকের ব্যাগে প্রায় 100 খানেক ফল ভরে নিয়ে ফিরতি পথ ধরলাম। সুমাকে দিয়ে অবিলম্বে এই ফলের রাসায়নিক বিশ্লেষণ করানো দরকার। এই জিনিস এর আগে আমরা কখনো দেখিনি। আমার মন বলছে এই ফলই মনরো চিঠির সেই আশ্চর্য উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদ যে সেটা বোঝাই যাচ্ছে। মাহাগনি গাছ থেকে রস টেনে নিয়ে এই উদ্ভিদ জীবন ধারণ করে। সুমার মিনিয়েচার ল্যাবরেটরি তৈরি। সে এর মধ্যেই নীল ডুমুরের রাসায়নিক বিশ্লেষণ শুরু করে দিয়েছে। এটা জানতে পেরেছি যে এই ফল হাতে ধরলে কোনো ক্ষতি নেই। ক্যালেনব্যাকের তাঁবুতে গিয়ে তাকে একটা ফল দেখিয়ে এসেছি। সে সেটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে পাশের টেবিলে রেখে দিয়েছে। বুঝতে পারছি এই ফল আবিষ্কারের বিশেষ মুহূর্তটি সে টেলিভিশনে তুলে রাখতে পারেনি বলে তার আফসোস। আমি তাকে একটা মিরাকিউরল বড়ি দিয়ে এসেছি। তাকে যে করে হোক চাঙ্গা করে তুলতেই হবে। নিজের দেশের ওষুধ ছাড়া কিছুই খেতে চায় না ক্যালেনব্যাক, কিন্তু এখন বেগতিকে পড়ে রাজি হয়েছে।
13ই মার্চ রাত 9টা। বিশ্বাস ক্রমেই দৃঢ় হচ্ছে যে আমাদের অভিযান বিফল হবে না। এর পরিণতি কি হবে অনুমান করা অসম্ভব, কিন্তু যেভাবে ঘটনার মোড় ঘুরছে তাতে মনে হয় কিছু চমকপ্রদ অভিজ্ঞতা নিয়ে আমরা দেশে ফিরতে পারবো। আজ লাঞ্চে ক্যালেনব্যাককে শুধু একটু চিকেন স্যুপ খেতে দিলাম। তার নাড়ি বেশ দুর্বল। এই দুদিনের অসুখেই তার চেহারা দেখলে রীতিমতো ভাবনা হয়। অথচ এই অবস্থাতেও সে জানতে চাইল এই প্রাণীটার কথা। তা দেখা পেয়েছি কি আমরা? সে প্রাণী কি আরো এগিয়ে এসেছে, না যেখানে ছিল সেখানেই আছে? টেলিকার্ডিওস্কোপ যন্ত্র অবশ্যই আপাতত বন্ধ হয়ে আছে। সুমা এখন একাগ্র মনে চালিয়ে যাচ্ছে ওই ফলের রাসায়নিক বিশ্লেষণ। তার কাজ যে সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে সেটা বোঝা যাচ্ছে মাঝে মাঝে তার হুঙ্কার থেকে। আমি আর সন্ডার্স উদ্গ্রীব হয়ে দেখছি সুমার গবেষণা। যে প্রক্রিয়াটা চোখের সামনে ঘটছে সেটা আমাদের অজানা নয়। এই ফলে যে ক্রমে ক্রমে সমস্ত রকম ভিটামিনের অস্তিত্ব প্রকাশ পাচ্ছে সেটা দেখতেই পাচ্ছি। মনোরোধ যুগে ভিটামিন কথাটাই তৈরি হয়নি। বিজ্ঞান তখন শিশু, আর খাদ্যদ্রব্যের চর্চা শুরু হতে তখনও 250 বছর দেরি। 3:30 সময় চেয়ার থেকে উঠে সুমা কেবল দুটি কথাই বলল। প্রথমে বলল অ্যামেজিং, আর তারপর তার পকেটের রুমালটা সিকি ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল অ্যান্ড মিস্টেরিয়াস। ইতিমধ্যে ক্যালেনব্যাক যে কখন তার বিছানা ছেড়ে উঠে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে সেটা বুঝতেই পারিনি। তার দিকে চোখ পড়তে সে হাত বাড়িয়ে বেশ দৃঢ়তার সঙ্গে আমার হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে বলল, গ্রেট, তোমার ওষুধের কোনো তুলনা নেই, আমি সম্পূর্ণ সুস্থ। সে কি এই কয়েক ঘন্টার মধ্যেই? দেখতেই তো পাচ্ছ। আমার ওষুধ যে এমন অসম্ভব দ্রুত গতিতে অসুখ সারাতে পারে সেটা আমি নিজেও জানতাম না। আর এই নাও, এটা আমার টেবিলের ওপর ছিল। সে কি, এ যে আমারই ওষুধের বড়ি। রহস্য সমাধান হতে সময় লাগলো না। জ্বরের ঘোরে আমার বড়ি না খেয়ে ক্যালেনব্যাক খেয়েছে টেবিলে রাখা সেই নীল ফলটি, আর তাতেই এই আশ্চর্য আরোগ্য লাভ। আর ফলের গুণ যে শুধু আরোগ্যেই প্রকাশ পাচ্ছে তা নয়, ক্যালেনব্যাকের চাহনিতে এই দীপ্তি এর আগে কখনো দেখিনি। সন্ডা সুমাকে বলল, তোমার গবেষণার আর কোনো প্রয়োজন নেই। এখন এই ফল যত পারা যায় সঙ্গে নিয়ে চলো, দেশে ফিরে যাই। এর চাষ করে আমরা সব ডাক্তারি কোম্পানিকে ফেল করিয়ে দেব। কথাটা সন্ডার্স রসিকতা করে বললেও সুমা জবাব দিল অত্যন্ত গম্ভীরভাবে। সে বলল যে তাকে এখনো গবেষণা চালিয়ে যেতে হবে, অন্তত আরো একটা দিন। ভিটামিনের বাইরেও আরো অনেক কিছু রয়েছে এই ফলের মধ্যে, যেগুলোর নাগাল ও এখনো পায়নি। ক্যালেনব্যাকের পীড়াপিড়িতেই সুমাকে তার কাজ বন্ধ করে টেলিকার্ডিওস্কোপটা চালু করতে হলো। দেখা গেল প্রাণীটা ঠিক যেখানে ছিল সেখানেই আছে। বাট হিজ হার্টবিট ইজ স্লোয়ার। সে তো শব্দ শুনেই বুঝতে পারছি। কাল ছিল 50 আর 40-এর নিচে। সর্বনাশ, বলে উঠল ক্যালেনব্যাক। এ কি মরে যাবে নাকি? এমন একটা প্রাণী এই দ্বীপে থাকতে তোমরা ওই ফলের পিছনে সময় নষ্ট করছো? ফল তো পেয়েই গেছি বেল। আমরা কালই দ্বীপের মাঝের অংশটা দিকে যাব। তুমি অসহিষ্ণু হয়েও না, বলল সন্ডার্স। ক্যালেনব্যাক তাও গজগজ করতে করতে তার ক্যাম্পের দিকে চলে গেল। সত্য সব ভালো লাগে না, কাজের কথা বললাম। 14ই মার্চ। আজ আর আমাদের বেরোনো হলো না। সারাদিন ঝড়, বৃষ্টি, বজ্রপাত। ক্যালেনব্যাক অগত্যা তার ক্যামেরা দিয়ে আমাদেরই ছবি তুলল আর টেপ রেকর্ডারের সাহায্যে আমাদের সকলের ইন্টারভিউ নিল। দুপুরের লাঞ্চের পর ডেভিড আমাদের সকলকে জলদস্যুর গল্প শোনালো। সত্যি ছেলেটার আশ্চর্য স্টক আছে এইসব গল্পের। একটা দুঃসংবাদ এই যে সুমা বলল ফলে ভিটামিন ছাড়া আর যাই থাক না কেন সেটা এই খুদের ল্যাবরেটরিতে বিশ্লেষণ করে বার করা সম্ভব নয়। সে কাজটা দেশে ফিরে গিয়ে বড় ল্যাবরেটরিতে করতে হবে। অবশ্যই আমাদের এখানে আসার পেছনে যে প্রধান উদ্দেশ্য সে তো সফলই হয়েছে। কাজেই দেশে ফিরে যেতেও আর বেশি দিন বাকি নেই। আপাতত সুমা আমাদের এই ফল খেতে বিশেষ করে বারণ করে দিয়েছে। একটা ফলেই যদি ক্যালেনব্যাকের কঠিন ব্যারাম 1 ঘন্টার মধ্যে সারতে পারে তাহলে এই ফলের তেজ যে কি রকম সেটা তো বোঝাই যাচ্ছে। সুমার মতে এই ফল খেলে উপকারের সঙ্গে অনিষ্ট হওয়া কিছু আশ্চর্য নয়। বিস্ময়কর রকম ক্ষুধা বৃদ্ধিটা অপকার কিনা জানি না, কিন্তু ক্যালেনব্যাক আজ লাঞ্চে একাই 3 টিন হ্যাম খেয়ে ফেলেছে। 15ই মার্চ সকাল 7টা। দুঃসংবাদ,
ক্যালেনব্যাক একা বেরিয়ে পড়েছে কাউকে কিছু না বলে। ডেভিড মনরোই খবরটা আমাদের দিল। সে আর ক্যালেনব্যাক একই তাঁবুতে রয়েছে। অন্য দুটোর একটাতে আমি আর সন্ডার্স, আরেকটাতে তার যন্ত্রপাতি সমেত সুমা। ডেভিড 6:30 ঘুম ভেঙে দেখে ক্যালেনব্যাকের বিছানা খালি এবং টেবিলের ওপর তার ক্যামেরার যে সরঞ্জাম ছিল সেগুলো নেই। তৎক্ষণাৎ তাঁবুর বাইরে এসে ডেভিড বার কয়েক ক্যালেনব্যাকের নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। অবশেষে তার কুকুর রকেটের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্যালেনব্যাকের বালিশের পাশে পড়ে থাকা রুমালটা নিয়ে রকেটকে শোকায়। যখন দেখে যে রকেট সেই দূরের টিলাগুলোর দিকে ধাওয়া করেছে, তখন আবার তাকে ডেকে ফিরিয়ে আনে। সুমা সারা রাত কাজ করে সকালের দিকে ঘুমিয়ে পড়েছিল। তাকে তুলে খবরটা দেওয়া হয়। সে তৎক্ষণাৎ তার টেলিকার্ডিওস্কোপটা চালু করে হলদে বাতি স্পন্দন দেখে প্রমাণ করে দিল যে ক্যালেনব্যাক ক্যাম্প থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে এবং ওই টিলাগুলোর দিকেই অগ্রসর হচ্ছে। আমরা আর 5 মিনিটের মধ্যেই রওনা দেব। আজ দিন ভালো, আজ 4 জনেই যাব। সন্ডার্সের আক্ষেপের শেষ নেই। বারবার বলছে, কি কুক্ষণেই না বেপরোয়া লোকটাকে সঙ্গে এনেছিলাম। 15 মার্চ বিকেল 5:30। একসঙ্গে এতগুলো চমকপ্রদ ঘটনার সমাবেশে মাথার মধ্যেটা কেমন যেন সব উলট পালট হয়ে যায়। আমরা এখন দ্বীপের মধ্যিখানের ওই প্রস্তরময় টিলা অঞ্চল থেকে পূবে প্রায় 2 কিলোমিটার এসে সমুদ্রের ধারে বালির ওপর বসেছি। সন্ডার্স তার খাতায় নোট লিখছে। লন্ডনের 3টে দৈনিক পত্রিকার সঙ্গে সে চুক্তিবদ্ধ আমাদের এই অভিযান সম্পর্কে লেখার জন্য। এখানে এসে এই প্রথম সে খাতা খুলল। ক্যালেনব্যাককে পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছে তার ক্যামেরার বাক্স আর টেপ রেকর্ডার। দুটোরই অবস্থা বেশ শোচনীয়। মুভি ক্যামেরাটা তার কোমরের স্ট্র্যাপ দিয়ে বাঁধা থাকে। সে যদি সেই অজ্ঞাত প্রাণীর কবলে পড়ে থাকে তাহলে ক্যামেরা সমেতই পড়েছে। ডেভিড সুমার কাছ থেকে তার জাপানি মিকিকি রিভলভারটা চেনিয়ে 50 গজ দূরে একটা প্রস্তরখণ্ডের ওপর নুড়ি পাথর রেখে তার টিপ পরীক্ষা করে চলেছে। রকম দেখে মনে হচ্ছে আর দিন 3 অভ্যেস করলেই তার নিশানা জবরদস্ত চেহারা নেবে। সুমা সমুদ্র তটে পায়চারি করছে। গুনে গুনে 40 পা এদিকে, 40 পা ওদিকে। 8 ঘন্টা ভ্রমণের পরেও তার কাপড়ে একটি ভাঁজ পড়েনি, মাথার একটি চুলও এদিক ওদিক হয়নি। তার কাঁধ থেকে যে চামড়ার ব্যাগটা ঝুলছে তাতে রয়েছে তারই তৈরি এক আশ্চর্য অস্ত্র। এর নাম সুমা গান। লম্বায় 1 হাত, ঘোড়ার বদলে রয়েছে একটা বোতাম, যেটা টিপলে গুলির বদলে বেরিয়ে আসে ছুঁচ লাগানো একটা ক্যাপসুল। তার ভেতরে রয়েছে সুমারি তৈরি এক মারাত্মক বিষ। এই ক্যাপসুল যে কোনো প্রাণীর যে কোনো অংশে প্রবেশ করলে 3 সেকেন্ডের মধ্যে মৃত্যু। এবার আমাদের আশ্চর্য আবিষ্কারগুলোর কথা বলি। প্রথম আবিষ্কার হলো এই যে এই দ্বীপে যে ব্র্যান্ডন ও মনরো ছাড়া আরও মানুষ ছিল তার প্রমাণ পেয়েছি একটি গুহার মধ্যে ছড়ানো কিছু কঙ্কাল আর বেশ কিছু গেলাস, বোতল, ছুরি, কানের মাকড়ি ইত্যাদি ধাতুর ও কাঁচের জিনিস থেকে। মনে হয় ব্র্যান্ডনের জাহাজে সবাই এখানে এসে আস্তানা গেড়েছিল। জলদস্যুরা যে ধরনের তলোয়ার বা কাটলেস ব্যবহার করে সেরকম কাটলেস পেয়েছি 22টা। দুঃখের বিষয় কোনো সিন্দুক পাওয়া যায়নি, তবে এরকম গুহা এদিকটায় অনেক আছে। তার কোনটার মধ্যে কি রয়েছে কে জানে। আমরা গুহা থেকে বেরিয়ে এসে মিনিট 10 পরিভ্রমণের পরেই রকেটের গর্জন শুনে এক জায়গায় গিয়ে দেখি ক্যালেনব্যাকের ক্যামেরার বাক্স আর টেপ রেকর্ডারটা পড়ে আছে। মনে হয় ও জিনিস দুটোকে ফেলে হালকা হয়ে পালাতে চেষ্টা করেছিল। তারপর সে রক্ষা পেয়েছে কিনা সেটা অবশ্যই জানা যায়নি। ওখানে থাকতেই সুমাকে বলে টেলিকার্ডিওস্কোপটা চালু করেছিলাম। ফলাফল যা পাওয়া গেল তা মোটেই আশাপ্রদ নয়। আমাদের চেনা সেই প্রাণী ছাড়া আর কোনো প্রাণীর হৃদস্পন্দন পাওয়া যায়নি রিসিভারের মুখ চারদিকে ঘুরিয়েও। যদি ক্যালেনব্যাক 1 কিলোমিটারের মধ্যে থেকে থাকে তাহলে আলাদা কথা, কিন্তু সেখানে থেকে সে করছেটা কি? সে কি জখম হয়ে পড়ে আছে? তার কাছে পিস্তল আছে, তার একটা ফাঁকা আওয়াজ করেও তো সে তার অস্তিত্ব জানিয়ে দিতে পারে। প্রাণীটার হৃদস্পন্দনের গতি আবার 50-এ ফিরে এসছে। আলোর রং হলদে আর সবুজের মাঝামাঝি, অর্থাৎ প্রাণীটা রয়েছে এখান থেকে 3 কিলোমিটারের কিছু বেশি দূরে। ক্যালেনব্যাকের জিনিস দুটো নিয়ে আমরা এখানে চলে আসি বিশ্রাম আর কফির জন্য।
এখানে এসেই সুমা প্রথমে যে জিনিসটা করলো সেটা হলো ক্যালেনব্যাকের তোবড়ানো টেপ রেকর্ডারটাকে বালিশের উপর রেখে সেটাকে চালু করা। দিব্যি চলল। জাপানি জিনিস বলেই বোধ হয় সুমার মুখে আত্মতৃপ্তির হাসি। আমরা যন্ত্রটাকে ঘিরে দাঁড়িয়ে বিকেলের পড়ন্ত রোদে ক্যালেনব্যাকের গলা শুনলাম। দিস ইজ বিল ক্যালেনব্যাক। 14 মার্চ সকাল 8:10। আমার একক অভিযান সার্থক হয়েছে। আমি এইমাত্র প্রাণীটির দেখা পেয়েছি। আমার সামনে আন্দাজ 50 গজ দূরের গুহাটা থেকে সে বাইরে এসেছিল। মানুষের চেয়ে বড়, মনে হয় চতুষ্পদ, যদিও মাঝে মাঝে দুপায়ে ভর করে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে। আমি গাছের আড়ালে থাকায় আমাকে দেখতে পাইনি। ক্যামেরায় টেলিফোটো লেন্স লাগানোর আগেই প্রাণীটা আবার গুহায় ফিরে যায়। দূর থেকে দেখে তেমন ভয়াবহ কোনো জানোয়ার বলে মনে হলো না। হাঁটার গতি দেখে মনে হচ্ছিল অসুস্থ কিংবা জরাগ্রস্ত। আমি খুব সন্তর্পণে গুহার দিকে এগোচ্ছি। এখানেই বক্তব্য শেষ। এবার আমাদের ফেরার সময় হয়েছে। কাল কি আছে কপালে কে জানে। 16 মার্চ সকাল 6:30। ভয়াবহ অভিজ্ঞতা। কাল রাত 2:30 রকেটের মুহুর্মুহু গর্জন আর সেই সঙ্গে ডেভিডের চিৎকারে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে এসে দেখি রকেট উত্তর দিকে মুখ করে গর্জন করে চলেছে এবং সেই সঙ্গে ডেভিডের হাতে ধরা লাগামে প্রচন্ড টান দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। অমাবস্যার রাত, তার উপর আকাশে মেঘ, কাজেই রকেটের এই অস্থিরতার কারণ জানা গেল না। সন্ডার্স তাঁবুতে ঢুকেছিল টর্চ আনতে, কিন্তু তার আগেই রকেট ডেভিডকে টান মেরে বালির ওপর ফেলে দিয়ে অন্ধকারে ছুট লাগালো উত্তর দিক লক্ষ্য করে। সুমা ইতিমধ্যে টেলিকার্ডিওস্কোপ চালু করেছে, কিন্তু তাতে কোনো ফল পাওয়া গেল না। সে প্রাণী যদি এসে থাকে তো 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। কিছুক্ষণ সব নিস্তব্ধ। টর্চ ফেলেও কিছু দেখা যাচ্ছে না, কারণ একটি ছোট টিলার পেছনে রকেট অদৃশ্য হয়ে গেছে। আমাদের এগিয়ে গিয়ে অনুসন্ধান করা উচিত কিনা ভাবছি, এমন সময় রকেটের চিৎকারে আমাদের রক্ত হিম হয়ে গেল। এই চিৎকার আস্ফালন বা আক্রোশের নয়, এ হলো আর্তনাদ। এবার টর্চের আলোয় দেখা গেল রকেট ফিরে আসছে। ডেভিড ছুটে এগিয়ে গেল তার প্রিয় কুকুরের দিকে। আমরাও ছুটলাম তার পিছু পিছু। গিয়ে দেখি আর্তনাদের কারণ স্পষ্ট। রকেটের পিঠে গভীর ক্ষতচিহ্ন থেকে রক্ত ছুঁয়ে পড়ছে। কিন্তু সেই সঙ্গে এটাও জানা গেল যে প্রাণীটি শুধু জখম করেননি, নিজেও জখম হয়েছেন। রকেটের মুখে লেগে রয়েছে তার রক্ত। রকেটের ক্ষতে যে ওষুধ লাগিয়ে দেওয়া হয়েছে তাতে সে কালকের মধ্যেই সেরে উঠবে। রকেটের মুখের রক্ত পরীক্ষা করে সুমা জানিয়েছে রক্তের গ্রুপ হলো এ। এ গ্রুপের রক্ত যেমন মানুষের হয় তেমনি অনেক শ্রেণীর বাঁদরেরও হয়। প্রাণীটি যে বানর শ্রেণীর তাতে কোনো সন্দেহ নেই। আধ ঘন্টা আগে গিয়ে তার পায়ের ছাপ দেখে এসেছি বালির ওপর, আমাদের ক্যাম্প থেকে 50 গজ উত্তরে। পায়ের ছাপের সামনে রয়েছে মুঠো করা হাতের ছাপ। পায়ের 5টা আঙুল সাইজে মানুষের পায়ের চেয়ে সামান্য বড়। আজকের অভিযানে এই হিংস্র জীবটির সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত হতে হবে। যে দ্বীপে এই অমৃত সদৃশ ফল, সেই একই দ্বীপে এই রাক্ষসে বানরের বিভীষিকাময় কার্যকলাপ আমাদের সকলেরই মনে বিস্ময় ও আতঙ্কের সঞ্চার করেছে। 17 মার্চ রাত 9টা। কাল আমরা ফিরে যাচ্ছি। মনের অবস্থা বর্ণনা করে লাভ নেই, কারণ এ ধরনের অভিজ্ঞতার পর সুখ, দুঃখ, বিস্ময় ইত্যাদি মামুলি শব্দ ব্যবহার করে সে বর্ণনা সম্ভব নয়। আসলে এটা আমি লক্ষ্য করেছি যে আমার কোনো অভিযানই সম্পূর্ণ সফল বা সম্পূর্ণ ব্যর্থ হয় না। যেমন চমকপ্রদ লাভও হয়, তেমনি আবার অপূরণীয় ক্ষতিও হয়। এবারের অভিযান সম্পর্কে একটাই সত্যি কথা বলা যায় যে আমার জীবনের অভিজ্ঞতার ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, বিস্ময়ের ভাণ্ডার এসবই আরো পরিপূর্ণ হয়েছে। কাল যেখানে ক্যালেনব্যাকের ক্যামেরার ব্যাগ আর টেপ রেকর্ডারটা পাওয়া গিয়েছিল, আজ সেখানে ফিরে গিয়ে সুমা টেলিকার্ডিওস্কোপটা চালু করে দিল। আজও কেবল একটি মাত্র প্রাণীর হৃদস্পন্দনই পাওয়া গেল যন্ত্রে। স্পন্দনের রেট মিনিটে 50 আর বাতির রং কমলা। প্রাণী আমাদের পশ্চিম দিকে 2.4 কিলোমিটার দূরে রয়েছে। কিন্তু সে এক জায়গায় থেমে নেই, কারণ সুমাকে বারবার
রিসিভারের মুখ ঘোরাতে হচ্ছে। প্রাণীটা যে দ্রুতগামী নয় সেটা ক্যালেনব্যাকের বর্ণনা থেকেই আমরা জেনেছি। সুতরাং সে যদি আমাদের দিকে আসেও অন্তত আধ ঘন্টা সময় আমাদের হাতে আছে আর একটু ঘুরে দেখবার জন্য। ক্যালেনব্যাক যে মারা গেছে এই কথা এখনো কিছুতেই বিশ্বাস করা যাচ্ছে না। হয়তো সে কোথাও গুরুতরভাবে জখম হয়ে পড়ে আছে এবং 1 কিলোমিটারের মধ্যেই আছে বলে যন্ত্রে তার হৃদস্পন্দন শোনা যাচ্ছে না। কিন্তু আমাদের এই আশা নির্মমভাবে আঘাত পেল 10 মিনিটের মধ্যেই। একটা পয়েন্টসেটিয়া ফুলের ঝোপের পেছনে ক্যালেনব্যাকের মৃতদেহ আবিষ্কার করল জেরেমি সন্ডার্স। দেহ বলতে পুরো দেহ নয়, নিচের দিকের বেশ কিছুটা অংশ নেই। সেটা যে এই রাক্ষসে প্রাণীর খাদ্যে পরিণত হয়েছে সেটা সহজেই অনুমান করা যায়। ক্যালেনব্যাকের মুভি ক্যামেরা এখনো তার কোমরের স্ট্র্যাপে বাঁধা, তার লেন্স ভেঙে চুরমার, তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, কিন্তু তাও সেটা রয়েছে। আশ্চর্য হয়ে গেলাম আমাদের জাপানি বন্ধুটির প্রতিক্রিয়া দেখে। Maybe an interesting film. বলে সে ক্যামেরাটা ফিল্ম সমেত খুলে নিল মৃতদেহ থেকে। আমরা এই বিভৎস অথচ করুণ দৃশ্য আর দেখতে পারলাম না। ক্যালেনব্যাককে গোর দেবার একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা এখন নয়। এখন আমাদের এগিয়ে যেতে হবে। সামনের ওই গুহাটার কথাই কি বলেছিল ক্যালেনব্যাক? একটা বেশ বড় টিলার গায়ে অন্ধকার গহ্বরটা আমাদের সকলেরই চোখে পড়েছে। আমরা এগিয়ে গেলাম। আমাদের ক্যাম্প থেকে এই অংশটাকে দেখে মনে হয় যে এখানে পাথর ছাড়া আর কিছুই নেই, কিন্তু কাছে এসে বুঝেছি ফাঁকে ফাঁকে গাছও আছে। তবে এটাও আমরা বুঝেছি যে সেই আশ্চর্য ফল সম্ভবত দ্বীপের ওই একটি বিশেষ জায়গায় ছাড়া আর কোথাও নেই। গুহাটার কাছাকাছি পৌঁছে ডেভিড আমাদের ছেড়ে দ্রুত পদে এগিয়ে গিয়ে আগেই তার ভেতরে প্রবেশ করল। গুহার লোভ ডেভিড সামলাতে পারে না। এই কদিনে যতগুলো ছোট বড় গুহা আমাদের চোখে পড়েছে তার প্রত্যেকটিতে ডেভিড টর্চ হাতে নিয়ে ঢুকে তার ভেতরটা একবার বেশ ভালো করে দেখে এসেছে। এটা অবশ্যই সে করে চলেছে গুপ্তধনের আশায়। অবশেষে আজকে যে তার আশা পূরণ হবে সেটা কি সে নিজেও ভেবেছিল? বলে যে চিৎকারটা এসে তার আবিষ্কারের কথাটা আমাদের জানিয়ে দিল, এটা হলো খাঁটি জলদস্যুর চিৎকার। শুনে মনে হলো বুঝিবার ডেভিডের দেহে মনরোর নয়, ব্র্যান্ডনের রক্ত বইছে। চিৎকারের কারণটা অবশ্যই একেবারে খাঁটি। পাইরেটের সিন্দুকের চেহারা আমাদের সকলেরই চেনা। ঠিক তেমনই একটি সুপ্রাচীন সিন্দুক রাখা রয়েছে গুহার এক কোণে। বাইরে থেকে বোঝা যায়নি এই গুহার ভেতরটা এত বড়। এতে অন্তত 100 জন লোকের থাকার জায়গা হয়ে যাবে। বোঝাই যাচ্ছে ব্র্যান্ডনের দস্যুরা যে সব গুহা ব্যবহার করত তার মধ্যে এটাই প্রধান। ডেভিড সিন্দুকের সামনে দাঁড়িয়ে আছে বন্ধ ডালাটার দিকে এক দৃষ্টে চেয়ে। সে এগিয়ে গেছে ডালাটা খোলার জন্য, কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন তার হাত দুটোকে পাথর করে রেখেছে। শেষে সন্ডার্স এগিয়ে এসে ডালাটা খুলল, আর খোলা মাত্র ডেভিড আর একটা অমানুষিক চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সুমা অবশ্যই তৎক্ষণাৎ তার ডান হাতের তর্জনীর ডগাটা দিয়ে ডেভিডের কপালে ঠিক মাঝখানে 3টে টোকা মেরে তার জ্ঞান ফিরিয়ে দিল। কিন্তু এটা স্বীকার করতেই হবে যে ডেভিডের মূর্ছা যাওয়ার যথেষ্ট কারণ ছিল। তার ছেলেবেলার স্বাদ আজ পূর্ণ হয়েছে। সিন্দুক বোঝাই হয়ে রয়েছে 17শ শতাব্দী স্প্যানিশ স্বর্ণমুদ্রা, ব্ল্যাক হোল ব্র্যান্ডনের লুণ্ঠিত ধন। ইতিমধ্যে আরেকটি আবিষ্কার আমাদের মধ্যে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটিও একটি তোরঙ্গ, যদিও আগেরটার চেয়ে ছোট। এর গায়ে তামার পাতের অক্ষরে এখনো স্পষ্ট পড়া যাচ্ছে ডক্টর এইচ মনরো। এই তোরঙ্গ খুলে তার ভেতর থেকে জীর্ণ জামা কাপড় আর কিছু ডাক্তারি জিনিসপত্র ছাড়া একটি আশ্চর্য মূল্যবান জিনিস পাওয়া গেল, হেক্টর মনরোর ডায়েরি। ডায়েরি শুরু হয়েছে এই দ্বীপে এসে নামার পর দিন থেকে। মনরো কিভাবে এখানে এলেন সে খবর ওই ডায়েরিতে রয়েছে। আমাদের অনুমান একেবারে ভুল হয়নি। কনকোয়েস্ট জাহাজ জলদস্যুদের হাতে পড়ে জলমগ্ন হয়। মনরোকে ব্র্যান্ডনই উদ্ধার করে তার নিজের জাহাজে তোলে। তারপর তারা রওনা দেয় জ্যামাইকা।
পথে প্রচন্ড ঝড়ে পড়তে হয় জাহাজকে। দিকভ্রম হয়ে জাহাজ ভুল পথে চলতে শুরু করে। এই সময় নাবিকদের মধ্যে ব্যারাম দেখা দেয়। 7 দিন পরে এই অজানা দ্বীপের কাছে এসে জাহাজ ডুবি হয়। ব্র্যান্ডন আর মনরো ছাড়া আরো 33 জন লোক কোনো মতে ডাঙার নাগাল পেয়ে আত্মরক্ষা করে। র্যাগল্যান্ড নামে একজন নাবিক ঘটনাচক্রে ওই নীল ফলের সন্ধান পায়। র্যাগল্যান্ড তখন অসুস্থ। এই ফল খেয়ে সে 1 ঘন্টার মধ্যে আরোগ্য লাভ করে। তারপর এই ফল খেয়ে দলের সকলেরই ব্যারাম ম্যাজিকের মতো সেরে যায়। মনরো এই ফলের নাম দিয়েছিল অ্যাম্ব্রোসিয়া, অর্থাৎ অমৃত। এই দ্বীপের জানোয়ার আর পাখিও এই ফল খায় কিনা সে প্রশ্ন মনরোর মনে জেগেছিল। সে লিখেছে, আর কোনো জানোয়ার না হোক, বাঁদর যে খায় সেটা আমি বুঝেছি তাদের স্বাস্থ্য ও ক্ষিপ্রতা দেখে। শুধু তাই না, এখানকার বাঁদরগুলো উদ্ভিদজীবী নয়, এরা মাংস খায়। আমি এদের গিরগিটি আর ব্যাঙ ধরে খেতে দেখেছি। মনরোর এই কথা বলার কারণ তার নিজের পরের কথাতেই পরিষ্কার হচ্ছে। সে সুস্থ অবস্থাতেই এ ফল খেয়ে দেখে লিখেছে, আমি আজ অমৃতের স্বাদ পেলাম। অবিশ্বাস্য এই ফলের ক্ষুধা বৃদ্ধি শক্তি। আজ সকালে আমরা অত্যন্ত তৃপ্তির সঙ্গে হরিণের মাংস খেলাম। ফলমূলের অভাব নেই এখানে, কিন্তু তাতে ক্ষুধা মেটে না। এই আশ্চর্য ফল কি এই অজানা দ্বীপেই থেকে যাবে? পৃথিবীর লোক কি এর কথা জানতে পারবে না? এরপরে ইঙ্গিত আছে ডাক্তারের আর প্রয়োজন নেই দেখে ব্র্যান্ডন মনরোকে সরাবার চেষ্টা করছে। আত্মরক্ষার জন্য মনরো পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে ব্র্যান্ডনের হাত থেকে তার নিস্তার নেই। এদিকে খাদ্য সমস্যা দেখা দিতে শুরু করেছে। দ্বীপের হরিণ মারা শেষ করে ব্র্যান্ডনের দস্যু দল পাখি, বাঁদর ইত্যাদি শিকার করে খাচ্ছে। ফলমূল, শাকসবজিতে আর কারো রুচি নেই। সবশেষে মনরো যে কথাটা বলেছে সেটা পড়ে আমাদের মনে এক অদ্ভুত ভাব হলো। সে লিখছে, আমি বোতলে চিঠি পাঠিয়ে ঠিক করলাম কিনা জানি না। এই ফলকে অমৃত বলা উচিত কিনা সে বিষয়েও আমার মনে সংশয় উপস্থিত হয়েছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই 3 মাসের মধ্যে মানুষগুলো সব পশুতে পরিণত হতে চলেছে। আমিও কি পশুর স্তরে নেমে যাচ্ছি? এই যে চিরকালের জন্য রোগ মুক্তি, আর তার সঙ্গে এই যে অদম্য ক্ষুধা, এটা কি মানুষের পক্ষে মঙ্গলকর? মনরোর ডায়েরিটা শেষ করে আমরা সকলেই মন ভার করে গুহার মধ্যে বসে আছি। এমন সময় খেয়াল হলো যে একবার টেলিকার্ডিওস্কোপটা চালিয়ে দেখা উচিত। সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই যন্ত্র চালু করা হলো, কিন্তু কোনো ফল পাওয়া গেল না। তার মানে প্রাণীটা 1 কিলোমিটারের মধ্যে চলে এসেছে। ঠিক এই সময় আমি প্রথম অনুভব করলাম গুহার ভেতরে একটা গন্ধ, যেটা এতক্ষণ পাইনি। আমরা গুহার মুখটাতেই বসেছিলাম, বাইরের আলোতে মনরোর ডায়েরিটা পড়া সুবিধে হবে বলে। গন্ধটা কিন্তু আসছে গুহার ভেতর থেকেই, আর সেটা ক্রমাগত বেড়ে চলেছে। তার মানে গুহার ভেতরে পেছন দিকেও একটা ঢোকার রাস্তা আছে। অতি সন্তর্পণে এগিয়ে আসছে প্রাণীটা, কারণ পায়ের শব্দ পাচ্ছি না এখনো। এবার একটা মৃদু শব্দ, একটা প্রস্তর খণ্ড স্থানচ্যুত হলো। পর মুহূর্তে একটা রক্ত হিম করা হুঙ্কারের সঙ্গে অন্ধকার থেকে নিক্ষিপ্ত হয়ে একটা পাথরের খণ্ড এসে পড়লো সন্ডাসের মাথায়। সন্ডাস একটা গোঙানি শব্দ করে সংজ্ঞা হারিয়ে গুহার মেঝেতে লুটিয়ে পড়লো, আর আমাদের অবাক করে দিয়ে ডেভিড মনরো সন্ডাসের হাত থেকে পড়ে যাওয়া দোনলা বন্দুকটা তুলে নিয়ে সেই অন্ধকারের দিক লক্ষ্য করে পরপর 2টো গুলি চালিয়ে দিল। এবারে বাইরে থেকে আসা ফিকে আলোতে দেখতে পেলাম প্রাণীটাকে, আর শুনলাম তার মর্মভেদী আর্তনাদ। সে 4 পা থেকে 2 পায়ে উঠে দাঁড়িয়ে 2টো লোমশ হাত বাড়িয়ে আমাদের দিকে ধাওয়া করে আসছে। আমি আমার অ্যানাহিলেন্টটা বার করার আগেই একটা তীক্ষ্ণ শীষের মতো শব্দ করে সুমাগানের একটি বিষাক্ত ক্যাপসুল প্রাণীটির বুকে গিয়ে বিঁধল, আর মুহূর্তের মধ্যে সেটা নির্জীব অবস্থায় চিত হয়ে পড়ল গুহার মেঝেতে। এই প্রথম সুমাকে উত্তেজিত হতে দেখলাম। সে চিৎকার করে বলল, ওই ফলের বিশেষ গুণটা কি এবার বুঝে দেখো শঙ্কু। আমি বুঝেছিলাম, আর তাই তোমাদের খেতে বারণ করেছিলাম।
এই ফল যে একবার খাবে, এক অনাহার বা অপঘাতে মৃত্যু ছাড়া তার আর কোনো মরণ নেই। এই প্রাণী একা এই আইল্যান্ডের অন্য সমস্ত প্রাণীকে ভক্ষণ করে অবশেষে খাদ্যের অভাবে মরতে বসেছিল। ক্যালেনবাককে খাদ্য হিসেবে পেয়ে তার মধ্যে আবার প্রাণের সঞ্চার হয়েছিল। আর এখন তার খিদে চিরকালের জন্য মিটে গেছে। এই বলে সুমা তার বাঁ হাতের কবজিটা প্রাণীটার দিকে ঘুরিয়ে হাত ঘড়ির বোতামটা টিপতেই ঘড়ির কেন্দ্রস্থল থেকে একটা তীব্র রশ্মি বেরিয়ে প্রাণীটার মুখের ওপর পড়ল। যাকে মৃত অবস্থায় দেখছো তোমরা, তার বয়স ছিল 400-রও বেশি। গুহা কাঁপিয়ে চিৎকার করে উঠল ডেভিড মনরো। সন্ডার্সের জ্ঞান হয়েছে। আমরা চারজন চেয়ে আছি মৃত প্রাণীটির দিকে। এই দীর্ঘকায় লোমশ জানোয়ারকে আর মানুষ বলে চেনার উপায় নেই, কিন্তু এর ডান চোখের জায়গায় যে গভীর গর্তটা সুমার টর্চের আলোতে আরো গভীর বলে মনে হচ্ছে, সেটাই এর পূর্ব পরিচয় ঘোষণা করছে। ডেভিড মনরোর গুলি একে প্রথম জখম করেছে, আর সুমার বিষাক্ত ক্যাপসুল এর হৃদস্পন্দন বন্ধ করেছে। এবার আমার অস্ত্র শেক্সপিয়ারের সমসাময়িক এই নৃশংস জলদস্যুকে পৃথিবীর বুক থেকে চিরকালের মতো নিশ্চিহ্ন করে